একজন ব্যক্তি যার মৃত্যু নেই, যাকে হাজারটা গুলি বা বোমা দিয়ে অ্যাটাক করলেও তার কিছুই হয় না। সে চলেছে একটি মিশন শেষ করতে এবং সেই মিশন শেষ না করা পর্যন্ত সে থামবে না। এমনই একটি মুভি ফ্র্যাঙ্কেনস্টাইন। তবে এটি আগের ফ্র্যাঙ্কেনস্টাইন না, কিছুদিন আগে মুক্তি পেয়েছে এক অসাধারণ কাহিনীর মুভি। এই মুভির কাহিনী ছিল অনেক আগের, আর আমরা দেখতে পাই অ্যান্টার্কটিকার মধ্যে একটি জাহাজ বরফের মধ্যে আটকে গিয়েছে। ক্যাপ্টেন এখন তার দলকে নিয়ে যেভাবে হোক সেই জাহাজটাকে পানিতে নামানোর চেষ্টা করছে, কিন্তু তারা কোনোভাবেই সফল হচ্ছে না। কারণ এই ধরনের সিজনে একবার জাহাজ আটকে গেলে পরবর্তী গরমের মৌসুম আসা না পর্যন্ত জাহাজ সহজে বের করা যায় না। তারপরেও তারা চেষ্টা চালিয়ে যেতে থাকে। তবে হঠাৎ করে তারা রাতে দেখতে পায় দূরে ভয়াবহভাবে আগুন জ্বলছে। তারা বুঝতে পারে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা হয়েছে। তাই ক্যাপ্টেন বেশ কিছু লোক নিয়ে সেখানে পৌঁছে যায় এবং দেখতে পায় একজন আহত মানুষকে, যার অবস্থা খুবই খারাপ, কারণ এখানে একটি বোমা ব্লাস্ট হয়েছিল। তবে তারা দেখতে পায় এই ব্যক্তির একটি পা নেই, সেই জায়গায় রয়েছে একটি কৃত্রিম পা, যেটি লোহা দিয়ে তৈরি। ক্যাপ্টেন এখন সেই ব্যক্তি মানে ভিক্টরকে উদ্ধার করে এবং তাকে তাদের জাহাজের দিকে নিয়ে যায়। তবে জাহাজে তোলার আগেই তারা দেখতে পায় কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে। এই ব্যক্তি ছিল একদম ভয়াবহ এবং ক্ষিপ্র। সে এখন তার দলবলকে সেই ব্যক্তির উপরে আক্রমণ করতে বলে। তারা মুহূর্তের মধ্যে গুলি চালায়, কিন্তু সেই ব্যক্তির কিচ্ছুই হয় না। উল্টো সে সবাইকে মোটামুটি আহত করে জাহাজের উপরে উঠে পড়ে আর বলে, ভিক্টর, আমি তোমাকে খুঁজছি, তুমি বের হয়ে আসো। জাহাজের লোকজন তখন কোনোভাবে এই পৈশাচিক ব্যক্তিকে জাহাজ থেকে নিচে ফেলে দেয়, কিন্তু সে এখন সেই জাহাজটিকেই উল্টে ফেলার চেষ্টা করে। আমরা বুঝতে পারি তার গায়ে অসাধারণ শক্তি রয়েছে। আর তখনই ক্যাপ্টেন জাহাজের উপর থেকে ভারী একটি অস্ত্র দিয়ে গুলি করে তার পাশের বরফ ভেঙে ফেলে, যার ফলে সেই ব্যক্তি এখন সেই বরফের পানির নিচে ডুবে যায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা জাহাজে ভিক্টরকে দেখতে পাই, যে এখন জ্ঞান ফিরে পায়। সে বলে, ও মরেনি, ও মরবে না। আমি তাকে অনেকবার মারার চেষ্টা করেছি, কিন্তু সে প্রত্যেকবার ফিরে আসে। সে এখন জাহাজের ক্যাপ্টেনকে বলে, সে যদি আবার ফিরে আসে তাহলে তোমরা আমাকে তার হাতে তুলে দিও, তাহলে সে তোমাদের জাহাজের কোনো রকম ক্ষতি করবে না। ক্যাপ্টেন বলে, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে এর পেছনে কোনো না কোনো কাহিনী রয়েছে, তুমি সেই গল্প আমাদেরকে বলো। আর এখানেই ভিক্টর তার গল্প বলতে শুরু করে। আমরা বহু বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে ভিক্টর ছিল ছোট। আমরা দেখি ভিক্টরের মা, সে অত্যন্ত ধনী পরিবারের মেয়ে ছিল, আর দেখা যায় ছোট ভিক্টরকেও। তারপর দেখানো হয় তার বাবা আলফান্সকে। সে অত্যন্ত বিখ্যাত একজন ডক্টর ছিল। তবে আলফান্স শুধুমাত্র ভিক্টরের মাকে বিয়ে করেছিল তার টাকার লোভে, কারণ সে ছিল ধনী পরিবারের, আর সে সেই টাকা দিয়ে তার এক্সপেরিমেন্ট করতে পারবে। আর এখানে আমরা আর একটা ব্যাপারে জানতে পারি যে আলফান্স তার ছেলে ভিক্টরকে পছন্দ করে না, এমনকি তার মাকেও পছন্দ করে না, তার কারণ তাদের চুলের রং কালো। আর এখান থেকে আমরা বুঝতে পারি তার বাবার মধ্যে বর্ণবাদী স্বভাব রয়েছে। আর এখানে আমরা জানতে পারি ভিক্টরের মা ক্যারোলিন এখন গর্ভবতী। তবে এখানে আমরা দেখতে পাই আলফান্স যেহেতু পৃথিবীর মধ্যে সবথেকে বিখ্যাত একজন ডক্টর, তাই সে তার ছেলেকেও মানে ভিক্টরকেও এই ডক্টর হতে উৎসাহিত করে এবং তাকে এটি শেখানোর চেষ্টা করে। ভিক্টরও সবকিছু মন দিয়ে শেখার চেষ্টা করত, কিন্তু যদি সে কোনো ভুল করে ফেলত তাহলে তার বাবা তাকে প্রচণ্ড মারত। একদিন ভিক্টর তার মায়ের সঙ্গে খেলছিল, আর হঠাৎ তার পেইন ওঠে। ডেলিভারির জন্য তাকে দ্রুত ভেতরে নেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পরে জানা যায় ক্যারোলিন সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে, তবে সন্তানটি বেঁচে রয়েছে। ভিক্টর তার মায়ের মৃত্যুতে অত্যন্ত কষ্ট পায় এবং ভেঙে পড়ে। তবে মৃত্যুর আগে ক্যারোলিন যেই ছেলের জন্ম দিয়েছিল, আলফান্স মানে তার বাবা তাকে খুবই পছন্দ করে, কারণ এই ছেলের চুলের রং ছিল তার মতোই সোনালি। যাই হোক, তবে এরই মধ্যে একদিন ভিক্টর তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি আমার মাকে বাঁচাতে পারলে না কেন? তুমি তো অনেক বড় ডক্টর। কিন্তু তখন সে বলে, মৃত্যুকে কেউ হারাতে পারে না, মৃত্যু হবেই। তবে এটি শুনে ভিক্টরের মনে এখন জেদ চেপে যায়। সে ঠিক করে বসে সে এই মৃত্যুকে আটকাবে। শুধু তাই না, সে এখন মৃত মানুষকে জীবিত করার ব্যাপারে গবেষণা করতে শুরু করে। আর সেই রাতেই সে একটি স্বপ্ন দেখে। সেখানে গড এসে তাকে বলে, তুমি সঠিক দিকেই আগাচ্ছ। এর ফলে ভিক্টরের মনোবল আরও বেড়ে যায়। তবে এরই মধ্যে আমরা আবারও বর্তমানে ফিরে আসি, আর আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর ব্যক্তিটি পানি থেকে আবারও উঠে এসেছে। তবে আমরা আবারও সেই ইতিহাসে ফিরে যাই এবং দেখা যায় মাত্র কয়েক বছর পরেই ভিক্টরের বাবা আলফান্স মারা যায়। ছোট উইলিয়ামকে ভিক্টর বড় করার জন্য তার এক আত্মীয়র বাসায় পাঠিয়ে দেয়, কারণ সে তো আর তার ছোট ভাইকে মানুষ করতে পারবে না।
তার থেকে বড় কথা, সে সবসময় গবেষণা নিয়ে ডুবে থাকে, তার কাছে সেই সময়ও নেই। এরই মধ্যে বেশ কয়েক বছর পার হয়ে যায় এবং ভিক্টর বড় হয়ে যায়, আর আমরা দেখতে পাই সে একটি অডিটোরিয়ামে দাঁড়িয়ে রয়েছে। সাধারণত এখানে বিভিন্ন রকমের বিচার কাজ চলত, তবে এছাড়াও বিভিন্ন রকমের কনফারেন্সও হতো। আর ভিক্টর তার একটি গবেষণা নিয়ে এখানে অন্যান্য বিজ্ঞানীদের মতামত এবং সমর্থন নিতে এসেছে। বাকিরা যদি তাকে সমর্থন করে তাহলে সে তার গবেষণা চালিয়ে যেতে পারবে, আর তা না হলে সে পারবে না। এখন ভিক্টর সবাইকে বলে যে আমি মানুষের শরীর সম্পর্কে সবকিছু জেনে গিয়েছি, এখন আমি মৃতকে জীবিত করতে পারবো। আর এরপরে সে একটি অসম্পূর্ণ লাশ, যার অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, এমন একটি লাশের সঙ্গে একটি ব্যাটারি জুড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই লাশ নড়াচড়া করতে থাকে। মনে হয় সে প্রাণ ফিরে পেয়েছে। যদিও এটি ছিল একটি অসম্পূর্ণ প্রক্রিয়া, এটি এখনও পুরোপুরি প্রাণ ফিরিয়ে দিতে পারত না। ভিক্টর সবাইকে এটি বলে, আর এও বলে সবাই যদি তাকে সমর্থন করে এবং তাকে ফান্ডের ব্যবস্থা করে দেয় তাহলে সে একসময় সফল হবে এবং মৃত মানুষকে জীবিত করতে পারবে। তবে এখানে সবাই মিলে রায় জানায় জীবন মৃত্যু ঈশ্বরের হাতে, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা একদম বেআইনি এবং পাপের কাজ। তাই ভিক্টরের এই গবেষণার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর পেছনে দুটি কারণ ছিল। এক নাম্বার, অনেক বড় বড় বিজ্ঞানী তাকে হিংসা করতে শুরু করেছিল, আর দুই নাম্বার, মানুষ যদি নাই মরে তাহলে এত মানুষ পৃথিবীতে থাকবে কোথায়, এর ফলে পৃথিবীর ব্যালেন্স নষ্ট হবে। যাই হোক, এখান থেকে ভিক্টর রেগে চলে যায়। তবে এরই মধ্যে তার দেখা হয় হেনরিকের সঙ্গে। হেনরিক মূলত সেই ব্যক্তি যার কাছে তার ছোট ভাই উইলিয়াম বড় হয়েছে, আর জানা যায় হেনরিকের একটি মেয়েও রয়েছে এবং তার সঙ্গেই তার ছোট ভাইয়ের বিয়ে হওয়ার কথা। আর আমরা জানতে পারি হেনরিক অত্যন্ত ধনী ব্যক্তি। সে এখন ভিক্টরকে বলে, তোমার গবেষণা আমার খুব ভালো লেগেছে, তুমি চাইলে আমি তোমাকে ফান্ড দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু শর্ত হলো যখন আমার সাহায্যের দরকার হবে তোমাকে আমার সাহায্য করতে হবে। টাকার লোভে এবং গবেষণার কারণে ভিক্টর এখন এই শর্তে রাজি হয়ে যায়। পরদিন ভিক্টর তার সকল গবেষণার ফাইল নিয়ে হেনরিকের কাছে যায় এবং এখান থেকেই গল্প আরও ভয়ঙ্কর রূপ নেয়। যেমন সেখানেই তার ছোট ভাই উইলিয়াম থাকত, আর উইলিয়ামের সঙ্গে তার মেয়ে এলিজাবেথের বিয়ে হওয়ার কথা। আর ভিক্টর যখন এলিজাবেথকে দেখে তখন সে এলিজাবেথের প্রেমে পড়ে যায়, যার সঙ্গে তার ছোট ভাইয়ের বিয়ে হবে। তবে এরই মধ্যে একদিন পরিবারের সবাই মিলে এই গবেষণার ব্যাপারে আলোচনা করতে থাকে। তবে এলিজাবেথ তখন বলে, মৃত মানুষকে জীবিত করার এই প্রক্রিয়া শুধুমাত্র পাগলামি, কিছু জিনিস ঈশ্বর তার নিজের হাতে রেখেছে, সেগুলো নিয়ে নাড়াচাড়া করা ঠিক না। আর ভিক্টর এই কথা শুনে সেখান থেকে চলে যায়। তবে আমরা আবারও বর্তমানে ফিরে আসি। জাহাজের লোকজন এবং ক্যাপ্টেন জেনে গিয়েছে যে যাকে তারা কিছুক্ষণ আগে পানিতে ফেলে দিয়েছিল সে আবারও উঠে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই এই জাহাজে চলে আসবে। এরই মধ্যে আমরা আবারও অতীতের গল্পে চলে যাই। হেনরিক ভিক্টরকে তার শহর থেকে দূরে এমন এক প্রাসাদের মতো জায়গায় নিয়ে আসে যেখানে সে লুকিয়ে তার গবেষণা চালিয়ে যেতে পারবে, কারণ এদিকে কোনো লোকজন সহজে আসে না। ভিক্টরের ভাই উইলিয়ামও তার সঙ্গে তখন গিয়েছিল, আর ভিক্টর এই জায়গা দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ তার গবেষণার জন্য এই রকম জায়গাই দরকার। আর সে এখন তার সকল যন্ত্রপাতি সেটিং করতে শুরু করে দেয়। তবে এরই মধ্যে একদিন ভিক্টর কিছু জিনিস আনতে বাজারে যায়, আর সেখানেই তার নজর পড়ে এলিজাবেথের উপরে, আর সে এখন এলিজাবেথকে ফলো করতে শুরু করে। তবে এক পর্যায়ে এলিজাবেথও এটি বুঝতে পারে এবং তাকে ধরে ফেলে। তবে এলিজাবেথ এটাকে খুব একটা খারাপভাবে নেয় না। তারা এখানে একসঙ্গে ডিনার করে এবং ডিনারের পরে ডান্সও করে, এবং সবকিছু শেষে ভিক্টর তার প্রয়োজনীয় জিনিস নিয়ে তার প্রাসাদে আবারও ফিরে আসে। তবে উইলিয়াম এসবের কিছুই জানতে পারে না, সে শুধুমাত্র তার বড় ভাইকে গবেষণার জন্য সাহায্য করতে থাকে। তবে এরই মধ্যে একদিন তার ছোট ভাই এটি জানতে পারে এবং সে তার বড় ভাইকে বলে, তুমি যা করছো তা অন্যায়, তোমার উচিত তোমার গবেষণা নিয়ে কাজ করা। এরপরে উইলিয়াম সেখান থেকে চলে যায়। তবে নিশ্চয়ই সে গিয়ে এলিজাবেথকে কিছু একটা বলে, যার ফলে এলিজাবেথ এখন সেখানে চলে আসে আর ভিক্টরকে বলে, তোমার সঙ্গে আর আমার দেখা করা সেভাবে সম্ভব না, কারণ আমি তোমার ছোট ভাইকে বিয়ে করতে চলেছি। যদিও এটি শুনে ভিক্টর খুবই কষ্ট পায়, তবে এরই মধ্যে তার সকল পরীক্ষা নিরীক্ষা শেষমেশ সফল হয়ে যায়। সে বুঝে যায় কিভাবে মৃত শরীরে প্রাণ ফিরিয়ে আনা যায়, কিন্তু এর জন্য তার দরকার এখন মৃতদেহ। তাই সে এমন একটি এলাকায় চলে আসে যেখানে যুদ্ধ চলছে। তবে তার দরকার এমন এক ব্যক্তি যার সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক রয়েছে, কিন্তু সে দেখতে পায় এই ডেড বডিগুলোর কোনো কোনো অংশ ভালো রয়েছে এবং কোনো কোনো অংশ খারাপ হয়ে গিয়েছে। তাই সে অনেকগুলো ডেড বডি থেকে বিভিন্ন ধরনের অর্গানস সংগ্রহ করে যেগুলো ভালো ছিল। এরপর প্রত্যেক বডির বিভিন্ন অংশ দিয়ে সে একটি বডি তৈরি করে
এখন সে তার চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই বাইরে প্রচণ্ড বজ্রপাত হতে শুরু করে, আর ভেক্টর বুঝতে পারে এটিই তার পরীক্ষা চালানোর সঠিক সময়, কারণ তাকে এই পরীক্ষা চালাতে প্রচণ্ড কারেন্টের শক্তি দরকার। আর সে সময়ে এত শক্তি উৎপাদনকারী কোনো রকমের মেশিনও ছিল না, যার ফলে তাকে মেঘের মধ্যে বিদ্যুৎ চমকানোর শক্তি সংগ্রহ করতে হবে। তবে তার আগে সে দৌড়ে হেনরিকের কাছে চলে যায়, যে তাকে এই পরীক্ষার জন্য টাকা দিয়ে সাহায্য করছে। তবে তখনই সে আসল সত্য জানতে পারে। আসলে হেনরিক অনেক বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত। সে উইক পরে তার মাথা লুকিয়ে রেখেছে। এখন হেনরিক তাকে বলে, আমি একসময় তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, আর আজকে সেই সময় চলে এসেছে। তুমি যেহেতু মৃতকে বাঁচাতে পারো, তাই তোমার কাজ আমাকে বাঁচানো। আমার মস্তিষ্ক এবং হার্ট সেই ব্যক্তির মধ্যে দিয়ে দাও যেই বডিটি তুমি বানিয়েছ। কিন্তু ভিক্টর এটি শুনে ভয় পেয়ে যায়, কারণ তার মধ্যে এতটাও সাহস এখনও তৈরি হয়নি, আর সে এই পরীক্ষা এখনও ভালোভাবে চেক করেনি। তাই সে এটি অস্বীকার করে এবং বিদ্যুৎ কালেক্ট করার জন্য অ্যান্টিনাগুলো সেট করতে থাকে। তবে সে নিচে এসে দেখতে পায় হেনরিক তার সকল জিনিসপত্র ভেঙে ফেলছে। এর ফলে তাদের দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, এবং এক পর্যায়ে হেনরিক উঁচু থেকে নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে মারা যায়। এরপরে ভিক্টরও সেখানে চলে আসে। যাই হোক, এরই মধ্যে টাওয়ারে বজ্রপাত হয় এবং সেই কারেন্ট সেই নিচের বডিতে চলে আসে, যেটি ভিক্টর তৈরি করেছিল। আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে সেটির হার্ট কিছুটা কম্পিত হয়। ভিক্টর সঙ্গে সঙ্গে সেই বডিটির কাছে চলে আসে, কিন্তু দেখা যায় সেটি আর মুভ করছে না। ভিক্টর বুঝতে পারে তার পরীক্ষা বিফল হয়েছে, তাই সে এখন হতাশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন যখন ভিক্টর ঘুম থেকে ওঠে, তখন সে প্রচণ্ড অবাক হয়ে যায়। দেখতে পায় তার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। যেই বডি সে তৈরি করেছিল, সে এখন জীবিত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে এখন এর নাম দেয় কায়াল। এখন আমি আপনাদেরকে বলি, এই কায়াল ছিল একদম নবজাতক শিশুর মতো। তার মধ্যে তেমন কোনো জ্ঞান বুদ্ধি ছিল না। একটি সদ্য জন্ম নেওয়া বাচ্চার জ্ঞান বুদ্ধি যেমন হয়ে থাকে, তার জ্ঞান বুদ্ধিও ছিল ঠিক তেমনটাই। কিন্তু আমরা দেখেছিলাম যে ভিক্টর একটি বাচ্চা ছেলেকে কিভাবে বড় করতে হয় এ ব্যাপারে কিছুই জানে না, এবং এ কারণে সে তার ভাইকে পর্যন্ত তার আঙ্কেলের কাছে দিয়ে দিয়েছিল। সে এমনকি এটিও বুঝতে পারে না যে তার তৈরি করা এই ব্যক্তির মস্তিষ্ক বাচ্চা মানুষের মতো। সে তাকে অল্প কিছু জিনিস শেখানোর চেষ্টা করে, তবে এক পর্যায়ে সে আশা ছেড়ে দেয় এবং কায়ালকে নিচে নিয়ে গিয়ে তাকে চেইন দিয়ে বেঁধে রাখে। সে এখন আবার হতাশ হয়ে পড়ে। সে ভাবে সে তো মৃতদেহে প্রাণ ফিরিয়ে এনেছে, কিন্তু এখন সে কি করবে? তার থেকে বড় কথা, কায়াল ধীরে ধীরে আরও মনমরা হয়ে যাচ্ছিল, কারণ আমরা জানি সে একজন নবজাতক শিশুর মতো এবং তাকে নিচে বন্দি করে রাখা হয়েছে, যা তার জন্য মোটেও ভালো কিছু না। সে এখন মানসিকভাবে অস্থিতিশীল হয়ে পড়ছিল। আর বাচ্চারা যেমন ভুলভাল কাজ করে বসে, একদিন সেও একটি ভুল করে ফেলে। সে একটি ব্লেড দিয়ে নিজের হাত ভুলে কেটে ফেলে। ভিক্টর সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে, তবে দেখতে পায় সেই ক্ষত একা একাই সেরে যায়। এটি দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। তবে এরই মধ্যে সেখানে উইলিয়াম এবং এলিজাবেথ ভিক্টরের সঙ্গে এবং এলিজাবেথ তার বাবার সঙ্গে দেখা করতে চলে আসে। সে এখনও জানত না যে তার বাবা মারা গিয়েছে। অন্যদিকে ভিক্টর কায়ালকে এখন বকাবকি করছিল, কারণ সে প্রায়ই এটা ওটা বিভিন্ন জিনিস করতে থাকে। আর তখনই ভিক্টর খেয়াল করে উইলিয়াম এবং এলিজাবেথ সেখানে এসেছে, তবে সে চায় না তারা কায়ালকে দেখুক। তাই ভিক্টর দ্রুত তার ছোট ভাই উইলিয়ামকে নিয়ে উপরের দিকে রওনা দেয়। সে বলে, উপরে চলো, সেখানে আমার নতুন নতুন কিছু আবিষ্কার রয়েছে। তবে এলিজাবেথের এখানে কিছু একটা সন্দেহ হয়। সে কায়ালের কান্নার শব্দ শুনতে পায় এবং সেখানে চলে আসে। সে কায়ালকে দেখতে পায়, কিন্তু কোনো রকমের ভয় পায় না। সে কিছুক্ষণ কায়ালের সঙ্গে থাকে এবং এলিজাবেথ মুহূর্তের মধ্যে বুঝে যায় এটি একটি বাচ্চা মানুষের মতো। তাই সে এখন দ্রুত ভিক্টরের কাছে চলে আসে আর বলে, তুমি ওকে আটকে রেখেছ কেন? সে একটি বাচ্চা মানুষের মতো, সে ধীরে ধীরে সকল কিছু শিখে যাবে। কিন্তু ভিক্টর এসব কিছু কানে নেয় না। তার এখন কায়ালের উপরে ঘৃণা চলে এসেছিল। সে চাচ্ছিল সে এমন কিছু একটা বানাবে যা প্রথম থেকেই তুখোর জ্ঞান বুদ্ধি সম্পন্ন হবে। যাই হোক, দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই রাতে কায়াল পানি নিয়ে খেলছিল। এলিজাবেথ আবার তার কাছে চলে আসে এবং তার সঙ্গে কথা বলতে থাকে। কায়াল ধীরে ধীরে কথা বলাও শিখতে থাকে। আর এলিজাবেথ যেহেতু তার সঙ্গে ভালো ব্যবহার করত, তাই কায়াল এখন তার প্রতি নরম হতে শুরু করে। আসলে কায়ালের এখন একটি জিনিসই চাওয়া পাওয়া ছিল, সেটি হচ্ছে মায়া এবং মমতা, আর যেটি শুধুমাত্র সে এলিজাবেথের কাছ থেকেই পাচ্ছিল। যাই হোক, এখন এলিজাবেথ সেখান থেকে উঠে পড়ে। তবে তখনই সেখানে ভিক্টর চলে আসে, আর ভিক্টর এটি দেখে প্রচণ্ড রাগতে থাকে। সে মানতেই পারে না যে সে কায়ালকে তৈরি করেছে, কিন্তু সে তার সঙ্গে ভালো ব্যবহার না করে এলিজাবেথের সঙ্গে ভালো ব্যবহার করছে। আর ভিক্টর এতটাই হিংসায় জ্বলতে থাকে, সে এবার গিয়ে কায়ালকে মারধর করতে থাকে।
তবে এক পর্যায়ে কায়ালও রেগে যায় এবং তার দিকে তেড়ে আসে। কায়ালের এই ভয়ঙ্কর রূপ সে আজ পর্যন্ত দেখেনি। সে বুঝতে পারে তার উপর থেকে তার সকল নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছে। ভিক্টর প্ল্যান করে ফেলে সে এখানে একটি চক্রান্ত করবে। পরদিন সে উইলিয়ামকে ডেকে হেনরিকের লাশ দেখায় এবং বলে কায়াল রেগে গিয়ে তাকে মেরে ফেলেছে, তাই কায়ালকে বাঁচিয়ে রাখা মানব সমাজের জন্য এখন বিপজ্জনক। আর এও বলে যে তুমি এই কথা এলিজাবেথকে বলো না, আর তুমি তাকে নিয়ে এখান থেকে চলে যাও। উইলিয়াম এখন কোনোভাবে এলিজাবেথকে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তবে যাওয়ার সময় আবারও এলিজাবেথের কিছু একটা সন্দেহ হয় এবং সে সঙ্গে সঙ্গে গাড়ি ঘোরাতে বলে। অন্যদিকে আমরা ভিক্টরকে দেখতে পাই সে পুরো প্রাসাদে তেল ছিটাতে থাকে আর শেষ পর্যন্ত আগুন ধরিয়ে দেয়। আর আমরা দেখতে পাই কায়ালকে, সে এখন সেখান থেকে পালানোর চেষ্টা করছে। সে সাহায্য চাইছে কিন্তু তার হাত পা বাঁধা, কিন্তু শেষ পর্যন্ত সে চেইন ছিঁড়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর এদিকে ভিক্টর যখন বের হয়ে আসে তখন দেখতে পায় উইলিয়াম এবং এলিজাবেথ আবারও ফিরে এসেছে। তাই সে এখন তাদেরকে দেখানোর চেষ্টা করে যে সে কায়ালকে বাঁচানোর চেষ্টা করছে, তাই সে আবারও প্রাসাদের দিকে আগায়। তবে তখন একটি ব্লাস্ট হয় এবং ভিক্টর সেখান থেকে ছিটকে পড়ে যায়। আর মূলত এই দুর্ঘটনাতেই ভিক্টরের পা নষ্ট হয়ে গিয়েছিল। পরে সে সেটি লোহা দিয়ে তৈরি করেছিল। এখন আমরা আবারও বর্তমানে ফিরে আসি, যেখানে ভিক্টর ক্যাপ্টেনকে এই পুরো গল্প খুলে বলে। ঠিক তখনই দরজায় কড়া নড়ার শব্দ হয়। ক্যাপ্টেন দরজা খুলতেই কায়াল ভেতরে চলে আসে। ক্যাপ্টেন এখন কায়ালকে বলে, আমি তোমার পুরো গল্প শুনেছি। এখন কায়াল ধীরে ধীরে বলে, একজনের মুখ থেকে শুনে কি হবে, এখন আমার মুখ থেকেও তাহলে আমার গল্প শোনো। আর হ্যাঁ, আমার আরও একটি চ্যানেল আছে এক্সপ্লেইনারেকে, সেটিতে প্রতিনিয়ত নতুন নতুন মুভি আপলোড করা হয়। অবশ্যই আপনারা সেটি সাবস্ক্রাইব করবেন, লিংক ডিসক্রিপশনেই পেয়ে যাবেন। আর আপনাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ। এখন আমরা আবারও মুভিতে ফিরে আসি। কায়াল এখন বলতে শুরু করে, ভিক্টর যখন সেই প্রাসাদে আগুন লাগিয়ে দিয়েছিল সে কোনোভাবে সেখান থেকে পালাতে পেরেছিল। সে যেহেতু একদম নবজাতকের মতো ছিল, সে এই দুনিয়ার কিছুই বুঝত না। সে কোনো ক্রমে বের হয়ে আসে। পাশে বৃষ্টি হচ্ছিল এবং এক পর্যায়ে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি জঙ্গলের মধ্যে দেখতে পায়। আর সে জ্ঞান ফিরে পেয়ে সেখানে অনেক পুরাতন হাড় এবং কঙ্কাল দেখতে পায়। তাদের পাশে সে একটি পুরাতন কাপড়ও খুঁজে পায়। তখন সে সেটি পরে ফেলে এবং সামনের দিকে আগাতে থাকে। কিছু দূর আগানোর পরে সে একটি হরিণ দেখে। সে ধীরে ধীরে তার কাছে যায় এবং হরিণটিকে আদর করতে থাকে। হরিণটিও বুঝতে পারে যে এই ব্যক্তি একদম বাচ্চা শিশুর মতো, তাই হরিণও তার সঙ্গেই থাকে। কিন্তু তখনই সেখানে একদল শিকারী চলে আসে এবং গুলি করে সেই হরিণটিকে মেরে ফেলে। কায়াল তখন ঘুরে তাকায়। সেই শিকারীরা কায়ালের এই বিভৎস মুখ দেখে এখন তাকেও গুলি করতে থাকে। কায়াল কোনো ক্রমে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং দূরে একটি ঘরের মতো দেখতে পায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। মূলত সেই বাড়িতে একটি পরিত্যক্ত ঘর ছিল যেখানে কেউ কখনো ঢুকত না। তার গায়ে গুলি লেগেছিল, তবে সে আহত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন ওই বাড়ির বাসিন্দারা সেখানে ফিরে আসে আর দেখা যায় এরা সেই গ্রুপ যারা গতদিন শিকার করছিল। তবে সেই বাড়ির যে প্রধান, মানে সবথেকে বয়স্ক এবং প্রত্যেকের বাবা, সে খুবই নরম সরম এবং ভালো মানুষ, কিন্তু সে অন্ধ। সে তার নাতি নাতনিদের আদর করতে থাকে। আর এটি দেখে কায়াল অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সেও একজন শিশু, সেও এরকম আদর ভালোবাসা চায়। সে দেখতে পায় সেই বৃদ্ধ ব্যক্তি তার নাতি নাতনিদেরকে বই পড়তে শেখাচ্ছে। কায়াল জানালার পেছন থেকে সবকিছু দেখে এবং নিজেও শিখতে শুরু করে। আর এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। তবে কায়াল এখন চেষ্টা করে এই পরিবারকে বিভিন্নভাবে হেল্প করতে। তারা যখন ঘুমিয়ে পড়ত তখন সে বন থেকে কাঠ নিয়ে আসতো এবং আরও বিভিন্নভাবে সাহায্য করত, যেমন শুকিয়ে যাওয়া কাপড়গুলোকে তুলে নিয়ে এসে দিত। সেই বাড়ির মেম্বাররাও এক পর্যায়ে অবাক হয়ে যায় যে কে তাদেরকে এভাবে সাহায্য করছে। তবে একসময় তারা মনে করে হয়তোবা ঈশ্বরই তাদেরকে সাহায্য করছে। আর তাদের এই আনন্দ দেখে কায়ালও অত্যন্ত আনন্দিত হয়। তার কারণে একটি পরিবার আনন্দে রয়েছে এটি দেখে তারও অনেক ভালো লাগে। এভাবে অনেক দিন কেটে যায়, কিন্তু জঙ্গল থেকে ধীরে ধীরে উলফ এসে তাদেরকে আক্রমণ করতে থাকে, যার ফলে এখন এই পরিবারের লোকজন বুঝতে পারে তাদের এখানে থাকলে চলবে না, তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হবে। কিন্তু বৃদ্ধ ব্যক্তি বলে সে এখানেই থাকবে, সে কোথাও যাবে না, যার ফলে বাকিরা এখন তাকে রেখে শহরে চলে যায়। আর কায়াল তখন ডিসিশন নেয় আজকে রাত্রেই সে এই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা করবে। সে ঠিক রাত্রে চলে আসে, কিন্তু দেখা যায় বৃদ্ধ ব্যক্তি আগে থেকেই জানতো যে কায়াল এখানে রয়েছে। সে খুব ভালো করেই জানতো লুকিয়ে লুকিয়ে কেউ একজন তাদেরকে সাহায্য করছে। তবে সে যেহেতু অন্ধ ছিল তাই সে জানতো না যে কায়ালের পরিস্থিতিটা আসলে কেমন। তবে সে কিছুটা অনুমান করতে পারে।
তাই সে এখন তাকে লেখাপড়া শেখাতে শুরু করে। কায়াল এখন সেই বৃদ্ধ মানুষের কাছে বড় হতে শুরু করে, আর সেই বৃদ্ধ ব্যক্তিও তাকে বোঝায় যে এই পৃথিবী কেমন, এই পৃথিবী কিভাবে চলছে। তবে একদিন সেই বৃদ্ধ ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, তোমার মা বাবাকে, তারা কোথায় থাকে? কিন্তু কায়াল কিচ্ছু মনে করতে পারে না। তখন সেই বৃদ্ধ তাকে বলে, এক কাজ করো, প্রত্যেকেরই মা বাবা থাকে, তুমি তোমার মা বাবার খোঁজ নাও, কারণ এটি জানা খুবই জরুরি। কায়ালেরও এক পর্যায়ে মনে হয় হ্যাঁ, তার উচিত তার মা বাবাকে খুঁজে বের করা, অথবা তারা যদি বেঁচে নাও থাকে তাও তাদের ব্যাপারে জানা। তাই সে এক পর্যায়ে সেখান থেকে বের হয়ে পড়ে এবং তার মা বাবাকে খুঁজতে শুরু করে। আর এক পর্যায়ে হাঁটতে হাঁটতে সেই টাওয়ারের কাছে চলে আসে যেখানে তাকে তৈরি করা হয়েছিল। সেটি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এরই মধ্যে কিছু কাগজ তার হাতে চলে আসে। এটি ছিল তাকে তৈরি করার গবেষণা সম্পর্কের সকল নথিপত্র। সে এখন এটি পড়া মাত্র সকল কিছু জানতে পারে যে তাকে কিভাবে তৈরি করা হয়েছে। তার এখন মনে পড়ে যায় ছোটবেলার সেই ভিক্টরের কথা, যে তাকে তৈরি করেছিল কিন্তু তার সাথে ভালো ব্যবহার করেনি। যাই হোক, সে এখন প্রচণ্ড কষ্ট পেয়ে আবারও সেই বৃদ্ধর কাছে ফিরে আসে, কিন্তু আসা মাত্র দেখতে পায় যে নেকড়েরা সেখানে আক্রমণ করেছে। সে দৌড়ে সেখানে চলে আসে এবং একে একে সকল উল্ফকে মারতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই ব্যক্তি এখন মৃত্যুর পথেই ছিল। সে সেই বৃদ্ধ ব্যক্তিকে সবকিছু খুলে বলে। সেই বৃদ্ধ ব্যক্তি বলে, তাও ভালো, তুমি শেষ পর্যন্ত সবটা জানতে পেরেছ। কিন্তু এরই মধ্যে সেখানে সেই পরিবারের বাকিরা চলে আসে, যারা শহরে চলে গিয়েছিল। তারা এখন মনে করে এই কায়ালই হয়তোবা সেই বৃদ্ধ ব্যক্তিকে মেরেছে। তারা এখন কায়ালকে মারার চেষ্টা করে, সেও সেখান থেকে পালাতে থাকে। তবে শেষ পর্যন্ত তারা কায়ালকে বেশ কয়েকটি গুলি করে। কায়াল শেষ পর্যন্ত লুটিয়ে পড়ে। তারা মনে করে কায়াল হয়তোবা মারা গিয়েছে। তখন তারা কায়ালকে সেখানে রেখেই চলে যায়। কিন্তু সেই রাতেই কায়াল পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং সে আবারও দাঁড়া হয়। তার ক্ষতগুলো আবারও অটোমেটিকলি ধীরে ধীরে ঠিক হয়ে যায়। সে এখন ঠিক করে সে ভিক্টরের কাছে যাবে এবং তাকে বলবে তাকে একটি সুস্থ জীবন দিতে পারুক আর না পারুক, অন্তত তার মতো আরেকজনকে তৈরি করে দিক, যাতে সে তার সঙ্গে সারা জীবন থাকতে পারে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই উইলিয়াম এবং এলিজাবেথের বিয়ে হচ্ছে। ভিক্টরও তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য সেখানে গিয়েছিল, কিন্তু এলিজাবেথ এখন ভিক্টরকে ঘৃণা করে, কারণ সে সব জেনে গিয়েছে যে সে ইচ্ছা করে কায়ালকে মারার জন্য সেই বিল্ডিংয়ে আগুন লাগিয়েছিল। তাই সে রাগে তাকে থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ভিক্টর নিজের ঘরে চলে আসে, আর তখনই সে টের পায় কেউ একজন সেখানে রয়েছে। সে ঘুরে দাঁড়ায় আর সঙ্গে সঙ্গে কায়ালকে দেখতে পায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে কায়াল এখনও বেঁচে রয়েছে। সে অবাক হয়ে যায়। কায়াল এখন পরিষ্কারভাবে কথা বলতে পারত। কায়াল এখন তার যন্ত্রণা নিয়ে তাকে বলে, আমি অনেকবার মরার চেষ্টা করেছি, কিন্তু আমি মরিনি। এখন তুমি এমন কাউকে তৈরি করে দাও যার সঙ্গে আমি থাকতে পারবো। কিন্তু ভিক্টর প্রচণ্ড রেগে যায় এবং সে অত্যন্ত তুচ্ছ করে তাকে বলে, তোমার মতো দানব আমি আর তৈরি করব না, তোমাকে তৈরি করা ছিল আমার ভুল। আর এটি শোনা মাত্র কায়াল এখন প্রচণ্ড রেগে যায়। সে ভিক্টরকে মারতে থাকে। শব্দ শুনে এলিজাবেথও সেখানে চলে আসে। তবে এলিজাবেথ কায়ালকে জীবিত দেখে প্রচণ্ড খুশি হয়। কায়ালও এলিজাবেথকে চিনতে পারে এবং সেও খুবই খুশি হয়ে যায়। কিন্তু তখনই ভিক্টর গুলি করে কায়ালকে মারার চেষ্টা করে, তবে সেই গুলি লাগে এলিজাবেথের গায়ে। এলিজাবেথ সঙ্গে সঙ্গে সেখানে লুটিয়ে পড়ে, আর এই শব্দ শুনে উইলিয়ামও সেদিকে আসতে থাকে। এদিকে কায়াল আহত এলিজাবেথকে দেখে খুবই কষ্ট পায়। তবে এরই মধ্যে সেখানে উইলিয়াম চলে আসে আর তার সাথে কায়ালের চিৎকার চেঁচামেচি হয়। আর কায়াল এক পর্যায়ে উইলিয়ামকে আহত করে এলিজাবেথকে সেখান থেকে নিয়ে যায়। যাই হোক, এদিকে ভিক্টর উইলিয়ামকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সুস্থ করে তুলব। কিন্তু উইলিয়াম এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তবে সে মরার আগে বলে যায় যে তুমিই সব নষ্টের মূল। এতদিন পর্যন্ত যা যা খারাপ কিছু ঘটেছে সবকিছুর পেছনে তুমিই দায়ী। এর ফলে ভিক্টর এখানে একা হয়ে যায়। তার সব রাগ গিয়ে পড়ে এখন কায়ালের উপরে। সে ডিসিশন নিয়ে নেয় সে কায়ালকে মেরে ফেলবে। অন্যদিকে আমরা এলিজাবেথ এবং কায়ালকে দেখতে পাই। এলিজাবেথ এখনও বেঁচে ছিল, আর এখানে অত্যন্ত করুণ একটি দৃশ্য দেখা যায়। তারা একে অপরকে পছন্দ করত, কিন্তু এলিজাবেথ শেষ পর্যন্ত এখানে মারা যায়। তবে এরই মধ্যে সেখানে ভিক্টর চলে আসে, আর ভিক্টরকে দেখে কায়াল এবার প্রচণ্ড রেগে যায়। কায়াল উল্টো ভিক্টরের উপরেই আক্রমণ করে, আর স্বাভাবিকভাবেই ভিক্টর কখনোই কায়ালকে হারাতে পারবে না। কিন্তু কায়াল তাকে শেষ পর্যন্ত ছেড়ে দেয়। সে সেখান থেকে চলে যায়। কিন্তু ভিক্টর ডিসিশন নিয়ে নেয় তার জীবনের একটিই লক্ষ্য, সেটি হলো কায়ালকে মেরে ফেলা। এরপর থেকে সে বোমা থেকে শুরু করে যত রকম ভয়ঙ্কর অস্ত্র ছিল সবকিছু সংগ্রহ করতে থাকে শুধুমাত্র কায়ালকে মারার জন্য, এবং তার পিছু করতে থাকে। আর শেষমেশ এই অ্যান্টার্কটিকা, মানে যেখানে এই জাহাজটি রয়েছে, এই এলাকাতেই সে শেষ পর্যন্ত কায়ালকে খুঁজে পায়।
কায়েল এখন ভিক্টরকে দেখে বলে, তুমি কি আমাকে মারতে এসেছো? ভিক্টর বলে, হ্যাঁ, আমি তোমাকে মারতে এসেছি। কায়েল বলে, আমি বাঁচতে চাই না, আমিও মরতে চাই। তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু তুমি আমাকে কি দিয়ে মারবে? আমাকে কি আদৌ কোনো কিছু দিয়ে মারা সম্ভব? তখন ভিক্টর তাকে একটি ডিনামাইট দেখায়। সে সেটি দিয়ে তাকে আক্রমণ করতে যায়। তবে কায়েল বলে, তোমার কষ্ট করতে হবে না, তুমি ডিনামাইটটি আমাকে দাও, আমি নিজেই সেটি দিয়ে আমাকে ধ্বংস করে ফেলব। তবে হ্যাঁ, মনে রেখো, এই ডিনামাইটে যদি আমি না মরি তাহলে আমার একমাত্র টার্গেট হবে তোমাকে মেরে ফেলা। আমার হাত থেকে তোমাকে কেউ আর কখনো বাঁচাতে পারবে না। আর সে সেখানে সেই ডিনামাইটটি ব্লাস্ট করে, আর এই ব্লাস্টের প্রভাবে ভিক্টরও ছিটকে পড়ে যায়। আর এটিই ছিল মুভির শুরুর দৃশ্য, যেখানে জাহাজের ক্যাপ্টেন রাতের অন্ধকারে একটি আগুন দেখতে পেয়েছিল, আর তারা গিয়ে ভিক্টরকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু কায়েল সেই ডিনামাইটেও মরেনি, আর শর্ত মোতাবেক সে এখন ভিক্টরকে খুন করবে, তাই সে এখন ভিক্টরকে তাড়া করছে। আর এই ছিল কায়েলের বলা কাহিনী। এই কাহিনী শুনে এখন ভিক্টর অত্যন্ত কষ্ট পায় এবং ভেঙে পড়ে। সে কায়েলকে বলে, সব দোষ আমার, সব ভুল আমি করেছি, আমাকে পারলে ক্ষমা করে দিও। কারণ ভিক্টর এমনভাবে আহত হয়েছিল যে সে এমনিতেই মারা যেত। তবে কায়েল ছিল একদম নিষ্পাপ। সে এত কিছুর পরেও ভিক্টরকে ক্ষমা করে দেয় এবং তাকে নিজের বাবার মতো গ্রহণ করে। কিছুক্ষণের মধ্যেই ভিক্টর মারা যায়। কায়েল সেখান থেকে বের হয়ে আসে। জাহাজের ক্যাপ্টেন তার বাকি সঙ্গীদেরকে বলে, তোমরা সবাই শান্ত থাকো, এ আমাদের কোনো ক্ষতি করবে না। কায়েল শেষ পর্যন্ত সেই জাহাজ থেকে নেমে আসে এবং এরপরে সেই জাহাজটাকে ঠেলে আবারও পানিতে নামিয়ে দেয়। এভাবেই সে সবার উপকার করে চলে। কিন্তু এই এত বড় পৃথিবীতে এখন সে একা। সে জানে না এরপর সে কি করবে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।